দেখো পেয়ারা বাবা মানুষটা যে খারাপ সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, উনি সত্যি খুব খারাপ, কিন্তু তুমি আমার কথাটা শোনো, কিন্তু জড়িবুটি ওষুধে ওনার জ্ঞান কিন্তু খুব ভালো, উনি খুব ভালো ওষুধ দেন। আপনারা ওষুধটা খেয়েছেন? আপনারা? দিদি খেয়েছে, কলি দিদি খেয়েছে। জিজ্ঞাসা করো কলি দিদিকে, যে কলি দিদি মা হওয়ার আশা ছেড়েই দিয়েছিল, কোনোদিনও মা হওয়ার আশা দেখতেই পাইনি, ওনার ওষুধ খেয়ে সেই কলি দিদিও কিন্তু মা হয়েছে। তুমি একটু বিশ্বাস করো, আমি বলছি শ্রীতমা, আমার কথাটা শোনো, তুমি একদম চিন্তা করো না, তোমার মা সুস্থ হয়ে উঠবেন ওই ওষুধ খেয়ে, আর আমরা সবাই তো আছি তোমার মায়ের পাশে। তোমার মায়ের সুস্থ হয়ে ওঠাটা খুব দরকার শ্রীতমা। কোনো দরকার নেই, ওই শিকড় বাকড় আমি আমার মাকে খাওয়াতে দেবো না। শ্রীতমা, সবকিছু না শুনে উত্তেজিত হয়েও না, আগে পুরোটা শোনো। দিদিভাই তুমি বলো। শ্রীতমা মন দিয়ে শোনো আমার কথা, তোমার মা সেদিন আমায় কিছু বলতে চেয়েছিলেন, মনোরমাদির ব্যাপারে চন্দ্রানিদি কিছু জানতেন, আমাকে বলতে চেয়েছিলেন সে কথা, কিন্তু তার আগেই তোমার বাবা পক্ষাঘাতের ওষুধ খাইয়ে দেন, আর উনি অসুস্থ হয়ে পড়েন, উনি কিছু বলতে পারেন না। আমি তোমায় বলছি শ্রীতমা, আমি যদি ওষুধ খাওয়াই উনি সুস্থ হয়ে উঠবেন, আর উনি সুস্থ হয়ে উঠলে আমি সবকিছু জানতে পারবো, দয়া করে ওষুধটা খাওয়াতে দাও না শ্রীতমা। না না, তারপর আমার মা আরো অসুস্থ হয়ে পড়ুক, আমি কিছুতেই ওষুধটা খাওয়াতে দেব না। শ্রীতমা, তুমি আবেগের বশে বুঝতে পারছো না, কিন্তু আমি তোমাকে বলছি, তুমি মিতুল আন্টির কথা শোনো, তোমার মায়ের কিচ্ছু হবে না। শ্রীতমা, কোনো ভয় নেই, লোহা লোহাকে কাটে, শুনেছিস তো? আমার মনে হয় ওই বাবার ওষুধই হয়তো এই কঠিন রোগের সমাধান দিতে পারে। আমি তোমায় বলছি, এই ওষুধ খাওয়ালেই চন্দ্রানিদি সুস্থ হয়ে যাবে, আমার পুরো বিশ্বাস আছে এই ওষুধের ওপর। দয়া করে খাওয়াতে দাও শ্রীতমা, দয়া করে ওষুধটা খাওয়াতে দাও চন্দ্রানিদিকে, তুমি দেখো চন্দ্রানিদি ঠিক সুস্থ হয়ে উঠবে। ঠিক আছে, আপনারা সবাই যখন বলছেন খাওয়ান ওষুধ, কিন্তু আমার মায়ের যদি কিছু হয়েছে আমি কিন্তু কাউকে ছেড়ে দেবো। কিচ্ছু হবে না, কাউকে ছেড়ে দেবো না। আপনি? কিচ্ছু হবে না, আমি বলছি তো কিছু হবে না, এই ওষুধ খাওয়ানোর পরে উনি একদম সুস্থ হয়ে উঠবেন। দাঁড়াও, এবার দেখো সব ঠিক হয়ে যাবে। চন্দ্রানিদি, চন্দ্রানিদি, চন্দ্রানিদি কি হয়েছে? মা, বৌমা, চন্দ্রানিদি কি হয়েছে? চন্দ্রানিদি তুমি ঠিক আছো? চন্দ্রানিদি, মা, চন্দ্রানিদি, ও মা, কি হলো তোমার? মা চোখ খোলো না, ও মা চোখ খোলো না, কি হয়েছে তোমার? আপনি কি খাওয়ালেন মাকে? কি খাওয়ালেন? মা এরকম করছে কেন? কি খাইয়েছেন আপনি মাকে? মা, ও মা চোখ খোলো না, চোখ খোলো না মা, ও মা চোখ খোলো। ওনার তো সেন্স চলে গেল, এক্ষুনি ওনার পালস রেটটা চেক করতে হবে। কেউ ধরতে আসবে না আমার মাকে, কেউ ধরবেন না, আপনাদের সবার জন্য আজকে আমার মায়ের এই অবস্থা। মিতুল আন্টি, আপনি তো কথা দিয়েছিলেন, আপনার নাকি খুব ভরসা ছিল ওষুধগুলোর ওপর, আমি বারবার বারণ করা সত্ত্বেও আমার মাকে ওষুধগুলো খাওয়ালেন, এখন কি হবে? আমার মায়ের যদি কিছু হয়ে যায় ফিরিয়ে দিতে পারবেন আমার মাকে? বলুন, আপনাদের সবার জন্য আজকে আমার মায়ের এই অবস্থা। ও মা, মা বলো না, মা কি হলো বলো না, মা তুমি ওঠো, মা চোখ খোলো না, দেখো না আমি এখানে আছি, মা চোখ খোলো। মা, ও মা, মা ওঠো না মা, ও মা। এটা তো মিরাকেল, ওনার আঙুলের সেন্স ফিরছে। আমি জানতাম আমার ভাবনা কখনো ভুল হবে না, এই অন্ধকারের মাঝখানেও বলে বাবা একটা আলোর আশা দেখিয়েছে আমাদের। চন্দ্রানিদি, চন্দ্রানিদি তুমি ঠিক আছো? চন্দ্রানিদি বলো না, তুমি আমাদের বাড়িতে সেদিন কি করতে এসেছিলে, কি বলতে এসেছিলে সেদিন এখানে? মিতুল, মিতুল তুমি প্লিজ একটু শান্ত হও,
উনি এত তাড়াতাড়ি রিকভার হবেন না, ওনার কথা বলতে একটু সময় লাগবে। কি বলছো কলি দিদি? তাহলে এভাবে তীরে এসে তরি ডুববে? চন্দ্রানিধি যদি না বলে কিভাবে গুগলির শরীরে বিষ ঢুকছে, তাহলে আমরা বিষটাকে আটকাবো কি করে? বাঁচাবো কি করে আমার গুগলিকে? কি করবো বলে বাবা, কি করবো আমি? না, এটা কিছুতেই হতে পারে না। যে আমার মেয়ের এত বড় ক্ষতি করতে চায় সে এইভাবে পার পেতে পারে না ঠাকুর। তুমি তাকে এইভাবে ছেড়ে দিতে পারো না, এভাবে রেহাই দিতে পারো না তাকে। তোমাকে বলতেই হবে আজ, তোমাকে বলতেই হবে, তোমাকে বলতেই হবে। তোমাকে বলতেই হবে। মিতুল! ক্ষতি করার চেষ্টা করছে, তোমাকে বলতেই হবে। মিতুল, কি করছো কি? এইভাবে করে মাথা কাটে, এই দেখো রক্ত পড়ছে তো। কি করো না তুমি? কি হয়েছে মিতুল? যে গুগলির এত বড় ক্ষতি করার চেষ্টা করছে তাকে বোধহয় শাস্তি দিতে পারবো না ইন্দ্রবাবু। প্রত্যেকবার যখন এই গুগলির দিকে কেউ চোখ তুলে তাকিয়েছে আমি তার চোখ গেলে নিয়েছি। তুমি তো সবটা জানো, বলো। আজ অব্দি গুগলির উপর দিয়ে যা যা ঝড়ঝঞ্ঝা গেছে, গুগলির মিতুল মা ঢাল হয়ে দাঁড়িয়েছে, সবসময় ওকে বাঁচিয়েছে। এইবার বোধহয় পারবো না ইন্দ্র। ওই মহিলা আস্তে আস্তে কি করছে আমার মেয়েটার সঙ্গে আমি জানি না, জানো তো? ও তিলে তিলে আমার মেয়েটাকে শেষ করে দিচ্ছে, আমার মুগলিটাকে শেষ করে দিচ্ছে। আমরা কিচ্ছু করতে পারছি না, আমরা বুঝতেই পারছি না কিছু কিভাবে কি হচ্ছে। যদি আমরা ওই মহিলাকে হাতে নাতে ধরতে না পারি, বুঝতে না পারি কিভাবে ওর শরীরে বিষ ঢোকানো হচ্ছে, তাহলে তো শাস্তি দিতে পারবো না, বলো? তাহলে কিচ্ছু করতে পারবো না, আমার গুগলিটা এইভাবে শেষ হয়ে যাবে, কিচ্ছু করতে পারবো না। মিতুল, মিতুল শান্ত। আমি সত্যি তোমার যত দেখি না অবাক হয়ে যাই। আমি গুগলির নিজের বাবা, আমার রক্তের সন্তান, কিন্তু আমি তোমার মতো ভালোবাসতে তোকে পারলাম না। কি করে পারো মিতুল? হ্যাঁ, কি করে ভালোবাসতে পারো এত? হ্যাঁ মানছি, আজ আমি স্বীকার করছি আমি গুগলিকে পাওয়ার জন্য কত কিছু করেছি। এমনকি তোমাকে জোর করে বিয়েও করেছিলাম, জোর করে টানতে টানতে নিয়ে গিয়ে তোমাকে মন্দিরে সিঁদুর পরে দিয়েছিলাম। ভাগ্যিস ঈশ্বরকে সাক্ষী রেখে আমি তোমার মাথায় সেদিন সিঁদুর পরে দিয়েছিলাম। নাহলে তোমার মতো আমি স্ত্রী পেতামই না। সিঁদুর কতটা আগে মাথায় আসেনি কেন আমার? কি কথা? মিতুল, মিতুল, মিতুল কোথায়? খুলি ওটা ফেলতে হবে। মিতুল, এক্ষুনি ফেলতে- কোথায় যাচ্ছ তুমি? কি হয়েছে? সব বিপদ দূর করতে যাচ্ছি, সব বিষ সরাতে যাচ্ছি। সিঁদুর এভাবে আশীর্বাদের মধ্যে যে অভিশাপ লুকিয়ে থাকবে বুঝতে পারিনি আমি। মিতুল, কি হয়েছে আমাকে স্পষ্ট করে বলবে? তুমি বুঝতে পারছো না তুমি এরকম কেন করছো? একটু আগে ঠাকুরের সামনে তুমি মাথা ঘুরছিলে, রক্ত পড়ছে, তুমি বুঝতে পারছো? চলো আগে ব্যান্ডেজ করি, তারপর। সেসব পরে, ব্যান্ডেজ পরে করলে হবে, একটু রক্ত পড়লে কিচ্ছু হবে না। ওদিকে আমার মেয়েটার উপর বিপদের খাড়া ঝুলছে,
কি হবে না হবে কিচ্ছু বুঝতে পারছি না। আমার শেষ রক্তবিন্দু অব্দি আমি গুগলিকে বাঁচানোর চেষ্টা করে যাবো সব সময়। মিতুল মিতুল আমার কথাটা শোনো, দেখো যা করো পরে করো, এখন এরকম করো না, তোমার এটা ট্রিটমেন্ট হওয়ার দরকার। কলি কলি তুমি এখন লোক টাকাটাকে করো না, তুমি বুঝতে পারছো না কেন? যদি এক্ষুনি মনোরমাদির কানে কথাগুলো যায় মনোরমাদি সাবধান হয়ে যাবে। কি হয়েছে দাদা ভাই? এ কি মিতুল, তোমার মাথা ফাটলো কি করে? রক্ত বেরোচ্ছে তো, ব্যান্ডেজ করতে হবে। আমি না ব্যান্ডেজ না বলি দিদি না, এখন একদম ব্যান্ডেজ করতে হবে না। কিন্তু মিতুল অন্তত রক্তটা বন্ধ করতে দাও। কিচ্ছু হবে না কলি দিদি, ওদিকে আমার গুগলির রক্ত। একটা কথা বলো তো, গুগলি যেদিন এই বাড়িতে এলো তারপর তুমি আর গুগলি একসাথে একদিন অসুস্থ হয়ে পড়লে না, মনে আছে তোমার সেই দিনের কথা? হ্যাঁ, ওই দুর্গাপুজোর আগে যেই সময় এসেছিল তাই তো, যেদিন ব্রেকফাস্ট টেবিলে আমি আর গুগলি সেন্সলেস হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, আমি সেই দিনের কথাই বলছি। একটু ভালো করে মনে করে বলো তো কলি দিদি, সেই দিন কি কোনোভাবে গুগলির সিঁদুর তুমি পড়েছিলে? এই রে, এত ডিটেলস তো আমার মনে নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আমার তো সিঁদুর শেষ হয়ে গেছিল, আমি তো গুগলির কাছ থেকে সিঁদুর নিয়েছিলাম। কিন্তু তুমি জানলে কি করে? মিতুল, তুমি এরকম কথা কেন বলছো? সিঁদুরের সাথে শরীর খারাপের কি সম্পর্ক? মানে আমি ঠিক ধরেছি, ওই সিঁদুরেই বিষ মেশানো আছে। এটা তুমি কি বলছো মিতুল? সিঁদুরে কিভাবে বিষ মেশানো থাকবে? মিতুল, তুমি আমার কথা শোনো, তুমি একটা জিনিস বুঝতে পারছো না। যদি সিঁদুরের মধ্যে বিষ থাকে, বিষটা শরীরে ঢুকবে কি করে? সিঁদুর তো এক্সটার্নাল ইউজ হয়, তাহলে সিঁদুরের মধ্যে যদি বিষ থাকে সেটা শরীরে ঢুকবে কি করে? ওটাতে মারা সম্ভব নয়। কেন সম্ভব নয় ইন্দ্রবাবু, কেন সম্ভব নয়? একবার ভালো করে মনে করে দেখো তো, চন্দনের সঙ্গে বিষ মিশিয়ে সেই প্রলেপ কিন্তু আদরের কপালেও দেওয়া হয়েছিল, আর ওর শরীরে বিষ ঢুকেছিল। মানে ওকে কোনো কিছু না খাইয়ে না ইনজেকশন দিয়ে ওর শরীরে বিষ ঢোকানো গেছিল। কিন্তু সেটা তো রণও করেছিল মিতুল। রণদাদা যদি করতে পারে, মনোরমা দিদি কেন করতে পারে না? আর একটা কথা কিন্তু তোমরা কেউ জানো না, মনোরমা দিদি রণদাদার থেকেও বেশি ভয়ঙ্কর। কারণ রণদাদা শুধু মানুষ মারতে চেয়েছিল, মনোরমাদি মানুষের বিশ্বাস সবকিছু মারতে চেয়েছে। মিতুল, আমি তোমার দিকটা সবটা বুঝতে পারছি, কিন্তু মনোরমাদি ওরকম লোকের সাথে কেনই বা যোগাযোগ রাখবে? আর সত্যিই কি সিঁদুরের মধ্যে বিষ মিশিয়ে এরকম কাণ্ড করা যায়? তোমরা কেউ বিশ্বাস করছো না আমার কথা? কলি দিদি, তোমার বিশ্বাস হচ্ছে না আমার কথা? কেন বিশ্বাস করছো না তোমরা? না না মিতুল, দেখো আমি সবটা বুঝতে পারছি, বিশ্বাস করছি তোমাকে, কিন্তু কোথাও কি তোমার ভুল হচ্ছে না তো? ভুল হচ্ছে না, আমার কোনো ভুল হচ্ছে না। আমি সমস্ত না মেলা সুতোগুলোকে এক জায়গায় এনেই বলছি, হিসেব মিলিয়ে বলছি। দাঁড়াও, আমি তোমাদের এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। গুগলি, গুগলি একটু এদিকে আয় তো মা। গুগলি। হ্যাঁ মিতুল মা বল। মিতুল মা, তোর মাথা ফাটলো কি করে? মিতুল মা, কি করে হলো এটা? বুড়া ছেলে, কি করে হয়েছে মিতুল মা এটা? তুই কোথায় পড়ে গেছিলি মিতুল মা? মিষ্টি মিষ্টি তুমি ব্যান্ডেজ লাগিয়ে দাওনি কেন? কি হয়েছে মিতুল মা? রক্ত বেরোচ্ছে। কিছু হয়নি আমার, বলছি তো। আমি একটু পরে ব্যান্ডেজ করে নিলে সব ঠিক হয়ে যাবে। তুই আগে বলতো, তুই যে সিঁদুর পরিস সেটা কে দিয়েছে তোকে? সিঁদুর? সিঁদুর তো মা এনে দিয়েছিলেন। ওটা আশীর্বাদী সিঁদুর, মা মন্দির থেকে এনে দিয়েছিলেন। কিন্তু মিতুল মা, তুই ওটা সিঁদুরের ব্যাপারে কেন জিজ্ঞেস করছিস? শ্বাসটিতে কষ্ট হচ্ছে না? তাই তো, কেমন একটা কষ্ট হচ্ছে। কি হচ্ছে বলতো মিতুল, কেন এরকম হচ্ছে? ওই তো শুরু হয়ে গেছে, ঘরের ভিতর বাবার বিষের কাজ দেখানো শুরু হয়ে গেছে। যত দম নেবে ততই দম আটকে আসবে, ততই বাড়বে ছটপটানি। দম আটকে আসছে? মিতুল, চোখটা কিরকম ঝাপসা হয়ে যাচ্ছে। সব পেয়ারা বাবার লীলা। পেয়ারা বাবার বিষ কখনো ব্যর্থ হয় না, কোথাও বেঁচে পালানোর পথ নেই।
এই তো আমার স্বপ্ন পূরণের চাবিকাঠি। কতদিন ধরে এই সুযোগটার জন্য অপেক্ষা করেছি। আজ এই চাবি আমার হাতে, আর বাড়িতে কেউ নেই। এবার আমার সব স্বপ্ন পূরণ হবে, সব স্বপ্ন পূরণ হবে। সব সোনার গয়না আমার হবে। কতদিন ধরে অপেক্ষা করেছিলাম আমি, কতদিন ধরে। এবার আমি সব পরে থাকবো। সারা গা আমার সোনার গয়নায় ভরে থাকবে। সোনায় মুড়ে থাকবো আমি এবার। কেউ নিতে পারবে না আর আমার থেকে। আজ বাড়িতে কেউ কোথাও নেই, কেউ বাধা দেওয়ার নেই। এই সব গয়না আমার, আমার হবে। এতদিন পরে আমি সব উসুল করে নেব। আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। কে কে ওখানে? কে ওখানে? কে আসতে পারে? বাড়িতে তো কেউ নেই। সঞ্জনের বাবা তো নিচে আছে, আর শ্রীতমা তো চন্দ্রানীকে নিয়ে ব্যস্ত। এখানে কে আসবে? কেউ ফিরে আসেনি তো? না না, এই গয়না আমি খুলবো না। আগে দেখি তো একবার কে আসতে পারে। কে কে ওখানে? কি হলো? কেউ জবাব দিচ্ছ না কেন? না না, আমি বরং ঘরে যাই। তুই? আরে তুই এখানে কি করছিস এত রাত্রে? কি হলো, তুই ঘুমোসনি? যা মায়ের কাছে কি ঘুমোকে যা। ঘুমিয়েছিলাম, কিন্তু বিসর্জনের জন্য আবার উঠে গেছি। বিসর্জন? বিসর্জন তো হয়ে গেছে। কিসব উল্টো পাল্টা বলছিস? কে বলেছে জেঠি? ওটা তো প্রতীকই ছিল। আসল বিসর্জন তো আজ হবে, অশুভ শক্তির বিসর্জন। আরে কি পাগলামো করছিস? কি মাখালি? কি দিলি এটা তুই আমাকে? সিঁদুর? হ্যাঁ বড়দি, সিঁদুর। যে সিঁদুর দিয়ে তুমি খুনের নেশায় মেতেছ। ছোট, তুই কথা বলছিস, মানে হাঁটছিস, মানে কি করে হলো? আরে বড়দি, তুমি তো সিঁদুর খেলোনি, তাই আমি আজ তোমার সাথে একটু সিঁদুর খেলতেই ফিরে এলাম। অনেক তো সিঁদুর দিয়েছ বড়দি, এবার তো তোমার সিঁদুর নেওয়ার পালা। কি করছিস? তোকে পাগল হয়ে গেলি নাকি? কি উল্টো পাল্টা করছিস? তুই হাঁটছিস, কথা বলছিস কি করে? হ্যাঁ, ধরে নাও বিষে বিষে বিষক্ষয়। পেয়ারা বাবার ওষুধ খেয়ে মা সুস্থ হয়ে গেছে। পেয়ারা বাবা? হ্যাঁ বড়দি, পেয়ারা বাবা। আর বড়দি, এটা কোন সিঁদুরটা বলো তো? এটা সেই পেয়ারা বাবার মন্তব্যত সিঁদুর, যে সিঁদুরের ছোঁয়ায় মানুষের শরীরে বিষ মিশিয়ে যায়, মানুষ একটু একটু করে শুকিয়ে যায়, মৃত্যুর দিকে এগিয়ে যায়, কিন্তু কিন্তু কিছু ধরা যায় না, তাই না বড়দি? কি বলছিস তোরা? আমি কিছু বুঝতে পারছি না। পারবে বড়দি,
তুমি সব বুঝতে পারবে যখন এই সিঁদুরটা ধীরে ধীরে তোমায় মৃত্যুর দিকে এগিয়ে দেবে, তখন তুমি সবটা বুঝতে পারবে। এও স্ত্রী সকালে নিজের স্মৃতিতে, নিজের মঙ্গলের জন্য, নিজের সংসারের মঙ্গলের জন্য যে পবিত্র সিঁদুর স্মৃতিতে তোলে, তুমি সেই সিঁদুরে বিষ মিশিয়েছ। কত মানুষকে চুপি চুপি কত কিছু খাইয়ে তোমার পথ থেকে সরিয়ে দিয়েছো। অনেক অনেক পাপ করেছো তুমি বর্দি, কিন্তু এবার তো তোমার পালা। আমি তো দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলাম। কার জন্য চুরি করেছিলাম আমি গয়নাগুলো? কার জন্য? কাকে দিতাম আমি গয়নাগুলো? সবটা তুমি নিজের জন্যই করেছো মা। সারাটা জীবন তো তুমি শুধু নিজের জন্যই ভেবে গেছো, সব নিজের জন্যই করে গেছো। তাই বাধ্য হয়ে আমাকেই ভাইয়ের পাশে থাকতে হলো। আমি ভাইকে বলেছিলাম যেন তোমাকে সব সময় চোখে চোখে রাখে, কারণ মা আর কেউ তোমাকে না চিনুক, আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি। এটা কি করে করতে পারলে মা? আমি যেখানে এতগুলো মানুষকে বাঁচানোর জন্য দিনরাত এক করে পরিশ্রম করছি, সেখানে এতগুলো মানুষকে বিষ দিয়ে মারতে চেয়েছো তুমি। তুমি বুবুনকে মেরেছো বিষ দিয়ে, তুমি সোহাগকে বিষ দিয়ে মারতে চেয়েছিলে, তাই না? নিজের ছেলের সংসার ভাঙতে চেয়েছো। তুমি একজন খুনি, আর তোমার মতো খুনি কখনোই আমার মা হতে পারে না। সিঁদুর কোথা থেকে এলো? পেয়ারা বাবার দান। তুমি যেখান থেকে আশীর্বাদী সিঁদুর আনতে, সেখান থেকেই এই সিঁদুর এসেছে। বিষাক্ত সিঁদুর, বিষাক্ত সিঁদুর। এখানে থাকলে আমি মরে যাবো। আমাকে তোমরা খুন করতে চাইছো, আমি মরে যাবো এই সিঁদুরে। আমাকে যেতে দাও, আমাকে পালাতে হবে। তোমাকে এই অবস্থায় দেখবো আমি কোনোদিনও ভাবতে পারিনি। তুমি এসেছো, তুমি আমাকে বাঁচাও। দেখো ওরা সবাই আমাকে বিষ সিঁদুর দিয়ে মেরে ফেলতে চাইছে, আমাকে খুন করতে চাইছে। তুমি স্বামী হয়ে আটকাবে না বলো? আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাইছি, আমাকে বাঁচাও। দাঁড়াও, বাবা ওকে কেউ বাঁচাতে যাবে না, কেউ না। তুমি আমাকে এই বিষাক্ত সিঁদুরের হাত থেকে বাঁচাতে চাও না? না, চাই না। তোমার মতো বিষাক্ত মানুষ ফিরে আসুক, সেটা আমি চাই না। বোঝো মৃত্যু ভয় কতটা ভয়ঙ্কর হতে পারে। জানো না, আমি মরতে চাই না। আমি কিচ্ছু করিনি, আমি কাউকে মারিনি, আমি সিঁদুরে বিষ মেশাইনি। সোহাগ, 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 তুমি তো আমাকে অন্তত বিশ্বাস করো। তোকে আমি কত আগলে রেখে দিয়েছি। তোমার জন্য আমি আমার মেয়ের সঙ্গে ঝগড়া করেছি, ওকে শাসন করেছি। আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দিতাম। আমি তোমাকে তোমার মৃত্যুর মায়ের থেকেও বেশি ভালোবেসেছি। তুমি বিশ্বাস করো, ওরা তোমাকে ভুল বোঝাচ্ছে, আর তুমি ভুল করছো সোহাগ। মনোরমাদি, অনেক খেলা খেলে নিয়েছো তুমি। আমার মেয়ের সাথে একের পর এক অনেক অন্যায় করেছো তুমি। কোন প্রাণ দিয়ে আমাকে ভালোবেসেছিল? আপনি যদি বলতেন ওকে আর একটা বিয়ে করতে, আপনার কি মনে হয় ও করেনি তো? ছি 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 ছি, নিজের মা হয়ে আপনি একবারের জন্য ওর কথা ভাবলেন না। ছি। আমি গুগলিকে বারবার বোঝাতে চেয়েছিলাম ও যাতে তোমার থেকে দূরে সরে যায়, তোমার কাছে যেন না আসে, কিন্তু আমার মেয়েটা তখন আমার কোনো কথা বিশ্বাস করেনি, ও মানতেই চায়নি এসব। তাই আমি ঠিক করে নিয়েছিলাম ওকে চোখে আঙুল দিয়ে আমি সবটা দেখিয়ে দেব। আর আজ তোমার মুখোশ খুলে গেছে মনোরমাদি। না, কোনো মুখোশ খোলেনি, কিচ্ছু করিনি আমি কিচ্ছু করিনি। তোমরা সবাই মিলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছো, তাই তো? কিছু করতে পারবে না তোমরা। আর তুই শেষমেশ আমার বিরুদ্ধে গেলি। আমি শুধু অন্যায়ের বিরুদ্ধে গেছি না, আমার নেশাটাও যে ছাড়ানো যায় সেটা তুমি মা হয়ে কখনো কখনো ভেবেছো? কখনো চেষ্টা করেছো? শাসন করেছো আমাকে?
কেনই বা করবে? তুমি তো নিজেই নেশায় আসক্ত। তোমার গয়নার লোভ কতটা সেটা আর কেউ না জানুক, আমি তো জানি। সোনার গয়না পরে আয়নার সামনে একা একা দাঁড়িয়ে থাকতে না, নাচতে না, গাইতে না। এই সব কিছু তো মিথ্যে নয় মা। মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে। ভাই একটাও কথা মিথ্যে বলছে না মা। তুমি তো আমাকে তোমার মতোই লোভী করতে চেয়েছিলে। আমার শ্বশুর বাড়ি থেকে গয়না হাতানোর কুবুদ্ধিও তুমি দিয়েছো আমায়। বিশ্বাস কর, তোরা আমাকে ভুল বুঝছিস। ওরা আমাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে, তোরা ভুল করছিস। আমি খুনি নই, আমি লোভী নই, আমি কাউকে মারিনি। আর কত মিথ্যে বলবে বৌদি? এবার তোমার পাপের ধরা পড়ে গেছে। তোমরা যে যার নিজের কাজ আমার ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছো, আমাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করছো। আসল দোষী হলে তুমি। যদি কেউ শাস্তি পায় তাহলে তুমিই পাবে। অবশ্যই আমি চাই আমার শাস্তি হোক। আমি যদি দোষ করে থাকি সে শাস্তি আমি মাথা পেতে নিই। খুনের অভিযোগে যদি তোমার শাস্তি হয় তাহলে তোমাকে সাহায্য করার জন্য আমারও শাস্তি হবে। কিন্তু সেই শাস্তি পেলে যদি আমার ছেলের মাথা থেকে সমস্ত বিপদ কেটে যায় তাহলে সেই শাস্তি আমি মাথা পেতে নিতে রাজি আছি। আর যাই হোক, আমি তোমার মতো না যে নিজের দোষ ঢাকার জন্য নিজের ছেলে মেয়েকেও বলি দিতে পারি। এ কি, সবাই পাল্টি খাচ্ছে এক এক করে। আমার খেলা ঘুঁটিগুলো আমার দিকেই ফিরে আসছে। এবারে কি করি? সবাই আমার বিরুদ্ধে, কি করি এবার? মনোরমাদি, কি চুপ করে আছো যে? এবার আর কার ঘাড়ে দোষ চাপাবে তুমি? একদম নাটক করবে না, একদম নাটক করবে না। আমি বুঝতে পেরেছি তুমি সবাইকে কিনে নিয়েছো, তাই তো? কিনে নিয়েছো। আমার সংসারে ঢুকে সবাইকে উস্কে সংসারটা ভাঙার চেষ্টা করছো তুমি। পারবে না তুমি। তুমি আসলে ব্ল্যাকমেল করতে চাইছো, তাই না? ব্ল্যাকমেল করে টাকা নাও, নিজের মেয়েকে বিষ দিয়ে আমার ঘরে দোষ চাপাতে চাইছো। পারবে না কিন্তু, আমি বলে দিলাম। সবাই তোমাকে চিনে গেছে, তোমার সবাই আসল রূপটা জেনে গেছে। তোমার বিরুদ্ধে প্রমাণ তুমি নিজেই দিয়েছো। ইন্দ্রবাবু, এটা ওই সিঁদুর না। ওই সিঁদুর হলে এতক্ষণে তোমাদের শরীর খারাপ করে দিত। বিষাক্ত সিঁদুর, বিষাক্ত সিঁদুর। এখানে থাকলে আমি মরে যাবো। কার জন্য চুরি করেছিলাম আমি গয়নাগুলো? কার জন্য? কাকে দিতাম আমি গয়নাগুলো? মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে নাটক। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আর কত মিথ্যে কথা বলবে তুমি? সারা গায়ে আমার গয়না পরে বসে আছো, এদিকে আমার উপর দোষ চাপাচ্ছ। আমি তো জানতাম তুমি ভালো খেলোয়াড়, শেষে এসে এরকম খারাপ ভাবে খেলাটা খেলতে পারলে? মানে ভুল চাল কি করে চাললে বলো তো? আপনার সব খেলা শেষ মনোরমাদি। ধরা পড়ে গেছেন আপনি। এবার আপনার ঠিকানা হবে জেল। মিসেস মনোরমা চৌধুরী, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কি গো, তুমি এখনো দাঁড়িয়ে দেখবে? ওরা আমাকে ধরতে আসছে, তুমি কিচ্ছু করবে না? তো মঞ্জু, তোরা তো আমার ছেলে মেয়ে, তোরা কিছু বলবি না? আস্তে আস্তে। গুলি বুঝি ভালো করে দেখেছিস তো? গুলি কোনো টুকরো থেকে যায়নি তো? দাদা ভাই, তুই এত টেনশন করিস না, আমি ভালোভাবে দেখে দিয়েছি। গুলিটা গা ঘেঁষে বেরিয়ে গেছে, বাড়াবাড়ি খুব একটা কিছু হয়নি। তুই কি ডেঞ্জারাস মহিলা ভাবতে পারছিস? হট করে গুলি চালিয়ে দিল। আচ্ছা ঠিক আছে, থাক না, যা হয়ে গেছে হয়ে গেছে। কলি দিদিও তো বললো এখন চিন্তার কিছু নেই, আমি একদম ঠিক আছি। ভোলে বাবার কৃপায় আমরা সবাই রক্ষা পেয়েছি। শুধু ভোলে বাবার উপর ভরসা রাখলে হবে না মিতু, নিজের দিকে একটু খেয়াল রাখতে হবে। আর এই হাতে কোনো প্রেশার দেওয়া চলবে না। ব্যথার জন্য তো আমি একটা ইনজেকশন দিয়ে দিয়েছি, আর ইনফেকশন যাতে না হয় তার জন্য ওষুধ লিখে দিয়েছি। আচ্ছা সঞ্চয়ন, দেখ তো আমি এই ওষুধগুলো লিখে দিয়েছি, এর সাথে কি আর কোনো অ্যান্টিবায়োটিক দিতে হবে? দেখ তো একবার। সঞ্চয়ন, কি হয়েছে তোমার? এদিকে এসো, আমার কাছে বসো এখানে। না না, ঠিক আছে। কিচ্ছু ঠিক নেই,
আমি তো বসতে বলছি তোমাকে নাকি? আমি ঠিক আছে, আপনি রেস্ট নিন না। তুমি আমার কথা শুনছো না তো আমি তোমার কথা শুনি কি করে বলো? এসো এখানে, চুপ করে বসো আমার পাশে, এসো। আমার ওষুধগুলো দেখে দাও, এসো। মিষ্টি পিসি যখন দিয়েছেন তখন ঠিক ওষুধই দেবেন। সঞ্চয়ন, যা সঞ্চয়ন যা, এতবার করে ডাকছেন যখন যা যা। বাবা কোন মুখে যাবো বলো তো? হ্যাঁ, একজন মানুষের তার সবচেয়ে কাছের জন হয় তার মা, আর আমার মায়ের জন্য ওনারই আজ এই অবস্থা। আমার মায়ের জন্য এতগুলো মানুষের ক্ষতি হয়ে গেছে বাবা, কোন মুখে যাব? এরকম একটা মায়ের ছেলে হয়ে আমি এই বাড়ির প্রত্যেকের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারবো বলে তোমার মনে হয়? জামাই, ডাক্তার এত ইমোশনাল হলে চলে নাকি? তুমি এত বোকা আমি জানতাম না তো। এদিকে যে তোমাকে আর এক মা কনস্ট্যান্ট দেখে চলেছে, তুমি তার কথা শুনছো না? এসো এসো। জ্ঞানমশাই, ওকে যদি দাবা খেলাটা শিখিয়ে দিতেন তাহলে বুঝতে অসুবিধা হতো না। এসো এসো, বসো বসো। তোমার এই মাকে তুমি ওষুধ খাইয়ে দাও। আমি থেকে যাচ্ছি এখানেই, অন্য কোথাও না হয় আর একটা 5 টাকার চেম্বার খুলে নেওয়া যাবে। এক মিনিট, এখানে কোথাও কি? শোনো সঞ্চয়ন, আমাদের বাড়ির নিচে অনেকগুলো ঘর ফাঁকা আছে, তুমি তোমার চেম্বার এখানেই শুরু করবে। ব্যাস, তাহলে সবকিছু সেটেল। তাহলে লাইরি বাবু, আমরা এবার চলি। আর হ্যাঁ, এই সঞ্চয়নকে কিন্তু দাবাটা ভালোভাবে শিখিয়ে দেবেন। আপনি একদম নিশ্চিন্তে থাকুন। মঞ্জু চল। বাবা কিছু বলবে? দুজনে সুখে শান্তিতে সংসার করো, আর কোনো বিপদ নেই তোমাদের। চল মা, বেরোই। যাক বাবা, সব ভালো যার শেষ ভালো। তাহলে লাহিড়ী বাড়ির থেকে বিপদের দিন কাটলো, তাই তো? সব তারা মায়ের কৃপা, বুঝলি? সব তারা মায়ের কৃপা। আর শোন না, সবাই তো আছিস তোরা, আমি বলি কি কালকে বরং একটা ভালো করে পুজোর আয়োজন করতে হবে, বুঝলি? বাহ, মা তারার কৃপায় যখন সবকিছু হয়েছে, মানতের তো পুজোও দিতে হবে আমাদের। তাহলে বাড়িতে দেবো কেন? তাহলে কালকে যদি সবাই মিলে তারাপীঠে যাই কেমন হয়? গিয়ে সবাই মিলে একসাথে পুজোও দেওয়া হবে, আনন্দও করা হবে। আরে মা, এটা তো দারুণ প্ল্যান। সবাই মিলে তাহলে আউটিং হয়ে যাবে। একদম একদম, আমিও তাহলে মায়ের পায়ে একেবারে পুজো দিয়ে আসতে পারবো। আর কালকে তো আমার ডিউটিও অফ আছে, সবাই মিলে একসাথে ঘুরতে পারবো। হ্যাঁ, কিন্তু হোয়াট? কি বলছেন আপনি? কি লেখা ছিল? এখন? ওকে ওকে স্যার, আমি পাঠাচ্ছি। হ্যাঁ, ওকে। কি হয়েছে অলকা? কিছু বলছে? শুভ আমার আন্ডারে থাকা একটা কেস নিয়ে উড়ো চিঠি এসেছে ওনার কাছে, উনি এখনই রিপোর্ট চান। আমি না তোমাদের সাথে যেতে পারবো না, সরি শুভ। মানে কি বলছো এটা? তুমি রিপোর্টটা পরে পাঠিয়ে দিও। এরকম বললে হয় নাকি? শেষ মুহূর্তে এসে যাবো না বলছো, তুমি ফিরে এসে না হয় পাঠিয়ে দেবে। হবে না দিদিভাই, খুব আর্জেন্ট, ডিজির অর্ডার আমাকে মানতেই হবে, আমাকে এক্ষুনি রিপোর্ট তৈরি করতে বসতে হবে। দিদিভাই আজকের দিনটা না আমাকে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি এরপর একদিন আমি নিজে প্ল্যান করে সবাইকে নিয়ে বেরোবো। সত্যি কিছু বলতেও পারি না, তোমার কাজটা এত দায়িত্বের, তুমি যদি না চাও যদি আরেক দিকে বড় কোনো ক্ষতি হয়ে যায়। ঠিক আছে অলকা, তুমি থেকেই যাও, আমি না হয় তোমার নামে পুজো দিয়ে দেবো। মিতুল, এক কাজ করো, আমার নামেও তুমি পুজোটা দিয়ে দাও, কারণ অলকা না গেলে আমিও যাব না। কি? তুমি যাবে না কেন? এই ছেলে মানুষগুলো না একদম করবে না। আমি আমার কাজের জন্য বাড়িতে থাকবো, তুমি থেকে কি করবে? কি করবো আমি একা গিয়ে? এই কি বললো? একা গিয়ে মানে? মানে আমরা এতজন আছি তো যথেষ্ট নয় নাকি? শুভ, বাড়াবাড়ি করিস না। হ্যাঁ,
শোন, একদিন বউকে ছাড়া থাকলে কোনো মহাভারত অশুদ্ধ হবে না। অর্কদা তো ঠিকই বলেছে শুভ, তুমি প্লিজ যাও, নাহলে সারাদিন আমার গিল্টি ফিল হবে যে আমার জন্য তুমি ফ্যামিলির বাকিদের সাথেও আনন্দ করতে পারলে না। ঠিক আছে, কি বলবো, বলার তো কিছু নেই। ভাবলাম অনেকদিন পর একটু একসাথে মানে। আমি তোমাকে কথা দিচ্ছি, এরপর আমরা দুজন একসাথে ঘুরতে বেরোবো। শান্তি, এবার যাও, বাকিরাও ওয়েট করছে তোমার জন্য, যাও। শোনো না, বলছি আরে ওই বিশু, মালতী, তোরা এদিকে আয়, কাস্টমার এসেছে। বাবা, এরকম শুনশান জায়গায় আবার হোটেল খোলা? হ্যাঁ, তা আবার এত রাতে? এখানে কেউ থাকে নাকি শুধু আমরাই? হোটেল তো আগে ছিল, পুরো হোটেল ছিল। আপনারা দাঁড়ান, আমি ডেকে নিয়ে আসছি। আরে ওই বিশু, এটা একটা হোটেল নাকি? কারেন্ট নেই, মোমবাতির আলো, এখানে সারা থাকবো কি করে? আচ্ছা ঠিক আছে করি দিদি, একটা রাত কাটানো নিয়ে তো কথা, ছাড়ো না। না আমার কথা শোনো, এখান থেকে সবাই বেরোতো, আমি বাইরে কোনো ব্যবস্থা করবো। চলো। কারণ বাবু এত রাতে কোথায় যাবেন? এখানে আশেপাশে তো কোনো থাকার ব্যবস্থা নেই। আমি বলছি কি, সঙ্গে মহিলারা রয়েছে, এখানেই থেকে যান। না না, গ্রামের কোনো বাড়িতে গিয়ে ব্যবস্থা করে নেবো। আপনি বুঝতে পারছেন আমরা এখানে থাকতে পারবো না। ইন্দ্রবাবু, আমার কথাটা শোনো, তুমি যেখানে যাবে এরকমই অবস্থা পাবে, এর থেকে ভালো কিছু পাবে না। আর একটা রাত কাটানো নিয়ে তো কথা, সকালে গাড়ি ঠিক হলো তো আমরা এমনিতেই চলে যাবো এখান থেকে। কেন এরকম করছো বলো তো? হ্যাঁ, মিতুল তো একদম ঠিক কথাই বলছে। আরে বাবা ইন্দ্র, কেন এরকম করছিস বলতো? একটা রাত আমরা অ্যাডজাস্ট করে নেবো। শোন না, কিরকম একটা থ্রিলিং পরিবেশ আছে না? আজকে আমরা সারা রাত একসঙ্গে বসে গানের লড়াই খেলবো, কেমন? কথা বলেছি। ও ইন্দ্র, আর জেদ করিস না বাবা, চল অন্তত ঘরে গিয়ে একটু বসি। উফ, আমার না এতটা রাস্তা হাঁটতে হাঁটতে কোমর ধরে গেছে একেবারে, আমি আর পারছি না। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আপনারা সোজা যান, বাদিকেই ঘর আছে, আপনারা ওইখানে গিয়ে বসুন। আচ্ছা আচ্ছা, চলো আয় আয়, তোরা আয়, তাড়াতাড়ি আয় রে বাবা। খুব ফুর্তি, আমাকে জেলে পাঠিয়ে খুব ফুর্তি হয়েছে, আবার গান গাইছে। এমন রান্না খাওয়াবো, এবার তোমাদের লাশের উপরে আমি নাচবো। বাড়িতে পাঠিয়েছিলাম মনোরমকে, কিন্তু এই সবকিছু যোগ্য নও তুমি। আমার এখন নিজের ওপর ঘৃণা হচ্ছে। আমি একদমই ভরসার যোগ্য নই। সব ভালোবাসা, ভরসা এসব চাই না। আমার শুধু গয়না চাই। মিতুল, এত কিছু হতো না যদি তুমি সব মেনে নিতে। তোমার সব কথা মেনেছিলাম বলে ওটাই আমার গুগলির জীবনে কাল হয়ে দাঁড়ালো। কোথায় মেনেছিলে? তুমি পারতে না আমাকে 1 মাস অন্তর অন্তর কিছু গয়না পাঠাতে? বলতে পারতে না, মনোরমাদি এই বালাটা রাখো, মনোরমাদি এই কানেরটা রাখো, মনোরমাদি তোমার গলায় ওই লহরি হারটা কি সুন্দর মানা, এটা তুমি রেখে দাও। পারতে না বলতে? তোমার গয়নার উপর প্রচুর লোভ, প্রচন্ড লোভী তুমি। নাহলে সত্যি করে বলো তো, তোমাকে কি আমি কিছুই দিইনি? কোনো গয়না দিইনি তোমাকে আমি?
দিয়েছো, কিন্তু সেটা কেড়ে নেওয়ার ব্যবস্থা করেছো। আমার বরকে কি বলার দরকার ছিল? হ্যাঁ, কি দরকার ছিল আমার বরকে বলার? আর ওই লোকটা একটাও গয়না রাখতে দিল না আমাকে। হ্যাঁ, আর তার জন্য তুমি আমার মেয়েকে মেরে ফেলতে চাইলে, আমার গুগলিকে মেরে ফেলতে চাইলে, তাই তো? আহারে, আমার কিছু করার ছিল না মিতুল। ওই লোকটা সারা জীবন আমাকে কিছু দিলও না, আর আমি যখন গয়নাগুলো হাতানোর চেষ্টা করলাম, হাতিয়ে নিলাম, তখন আবার সব ফেরত দিয়ে দিল। রাগ হবে না বলো? আমার কোনো দোষ নেই, ওই জন্য মারতে চেয়েছিলাম। ছি ছি মনোরমাদি, ছি! তুমি মানুষ নও, তুমি পশুর অধম। ধিক্কার তোমাকে! যে মা নিজের সন্তানের ক্ষতি করতে চায় সে কখনো মানুষ কি করে হতে পারে? যদি সুব্রত দা সঞ্চয়ন জানতে পারে না, তুমি আবার ফিরে এসে বলো। জানতে পারবে না, কিচ্ছু জানতে পারবে না। এতদিন ধরে কিছু জানতে পারেনি, কেউ বুঝতে পারেনি আমার মুখোশ। আমার স্বামী, আমার সন্তান সবাই ভেবেছে আমি ভালো মা, ভালো স্ত্রী, এই পরিবারের কর্ত্রী। তোমার জন্য আমার মুখোশটা খুলে গেছে। সত্যি কখনো চাপা থাকে না, একদিন না একদিন তুমি ধরা পড়তেই মনোরমাদি। তাতে তোমার কি? তোমার এটার মধ্যে ঢোকার কি দরকার ছিল? তুমি আমার এত বড় ক্ষতি করেছো, আর তারপর ভাবছো আমি তোমাকে বাঁচিয়ে রেখে দেবো? হ্যাঁ, ফিরে তো আমাকে আসতেই হতো মিতুল। ছাড়বে না, বসো। ছাড়ো বলছি, ছাড়ো, ছাড়ো, বলো না। কে কোথায় আছো? যে শুনতে পাচ্ছ আমার কথা? মনোরমাদি, হাত খোলো আমার। বলেছিলে না আমি অনেক পাপ করেছি, আজ তোমার রক্তে সেই পাপ ধোবো আমি। এই কোথায় আছিস? খানাটা নিয়ে আয়। নরবলি আমাকে? না না, এই পাপির হাতে আমি কিছুতেই মরবো না। এর মতো একটা নরকের কীটের কাছে নিজেকে এভাবে সঁপে দেব না আমি। এত সহজে আমি হেরে যাব না। মরতে যদি হয় বলে বাবা, তোমার পায়ে মাথা রেখে মরবো, কিন্তু এই পাপির হাতে মরলে আমার আত্মা কোনোদিনও শান্তি পাবে না। কিরে, কোথায় গেলি? তাড়াতাড়ি নিয়ে আয় দাটা। এদিকটা সামলে তো আবার ওদিকটাও সামলাতে যেতে হবে। ঠাকুর, কি করব আমি এখন? বাড়ি থেকে বেরোনোর, দিদিভাইদের সাথে যোগাযোগ করার সব রাস্তা তো এখন বন্ধ। আমি নিশ্চিত যে দিদিভাইদের বড় কোনো বিপদ এসেছে, তাই জন্য আমাকে এখানে আটকে রেখেছে না? ঠাকুর, দিদিভাইদের যেন কোনো ক্ষতি না হয়, আমি যেন ওদের বাঁচাতে পারি। পথ দেখাও ঠাকুর, মনোরমা দি যাতে দিদিভাইদের কোনো ক্ষতি না করতে পারে। পথ দেখাও, পথ দেখাও আমাকে। আমি মরতে ভয় পাই না বলে বাবা, কিন্তু এই পাপির কাছে এভাবে হাত পা বাঁধা অবস্থায় পাপের বলি হতে চাই না আমি। আমাকে সব বিপদ থেকে তুমি রক্ষা করেছো বলে বাবা, এবারেও মুখ ফিরিয়ে রেখো না, রক্ষা করো আমায়, শক্তি দাও বলে বাবা। ঠাকুর, যে দিদিভাই তোমাকে এত মানে, এত পুজো করে, আমি জানি তোমার সেই সন্তানের কোনো ক্ষতি তুমি হতে দেবে না। তোমার সন্তানকে, তোমার ভক্তকে তুমি রক্ষা করো ঠাকুর। দিদিভাইদের কোনো ক্ষতি হতে দিও না, রক্ষা করো তোমার ভক্তকে, রক্ষা করো। কিসের আওয়াজ এটা? কিছু ভাঙার আওয়াজ মনে হচ্ছে। কোথা থেকে আসছে শব্দটা? আমি যদি সত্যি ভক্তি করে তোমার পুজো করে থাকি। এগোবেন না মনোরমাদি, অনেক হ্যারাস করেছেন আপনি আমাদের। অফিসার, অ্যারেস্ট হার। এটা কি করে সম্ভব? না না, আমি হারবো না, আমি হারবো না, কিছুতে হারবো না। কি ভেবেছিলেন মনোরমাদি?
আমার ফোন, আমার ল্যাপটপ সব লুকিয়ে দিয়ে আপনি পার পেয়ে যাবেন? আপনি ভুলে গেছেন মনোরমাদি যে আইনের হাত অনেক বড়। অলকা, তুমি এখানে? পঞ্চাদা আর সরদি আমাকে বাড়ি থেকে বেরোতে সাহায্য করেছে মনোরমা। আর তারপর যখন আমি আমার হারানো ফোনের নাম্বার ট্রেস করলাম আর তোমার নাম্বারটাও দিদি ভাই, তখন দেখলাম দুটো লোকেশনই এক। তখন আমার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে গেল, এভরিথিং। অলকা, বলছি একটা ঘরে ইন্দ্রবাবু, গুগলি, কলি দিদি, অলকা সবাই পড়ে আছে অজ্ঞান হয়ে, তুমি পেয়েছো ওদের? ইন্দ্রবাবু ঠিক আছে? তুই ঠিক আছিস তো মা? কিছু হয়নি তো মা? মিতুল মা, এক মুহূর্তের জন্য ভেবেছিলাম আমি তোকে আর... সেটা কখনো হবে না। ভোলে বাবার সাথে আছে না, ভোলে বাবার সাথে থাকলে অন্যায়কে কখনো জিততে দেবেন না। আমিও দিশেহারা হয়ে পড়েছিলাম জানো তো, তোমাদের কারোর জ্ঞান ফেরাতে পারছিলাম না, তার মধ্যে মনোরমা দিয়ে এগিয়ে আসছিলাম, বুঝতে পারছিলাম না কি করব। ভোলে বাবার অশেষ কৃপা, তোমাদের কারোর কিচ্ছু হয়নি, তোমরা সবাই ঠিক আছো। একটা মানুষ এতটা ফেরসাস হতে পারে? আপনি না মায়ের জাত মনোরমাদি, আপনি আবার ফিরে এলেন এসব কুকাজ করতে। স্বভাব কি এত সহজে বদলায়? একটা মানুষ অপরাধ করে ধরা পড়বার পর আবার ফিরে এসেছে অপরাধ করবার জন্য। তার তো রক্তে অপরাধের ভাস। এ মানুষ ক্ষমার অযোগ্য, এ মানুষের পর্যাতেই পড়ে না। সঞ্জয়, আমি তো তোর মা। না, কখনো না। ওই শব্দটা তুমি আর মুখে আনবেও না। সঞ্জয়, প্লিজ কন্ট্রোল ইউরসেলফ। না বাবা, এতদিন আমি অনেক কন্ট্রোল করেছি, অনেক চুপ থেকেছি। আজ আর না। খারাপ সন্তানদের তাদের বাবা মায়েরা ত্যায্য করে না, আজ আমি তোমাকে ত্যায্য করলাম। অফিসার, এই সরো পঞ্চা, তাড়াতাড়ি আয়, বরণ ডালাটা নিয়ে। বরণ করতে হবে, দেখ প্রাণ ভরে আশীর্বাদ করতে পারবো না আমি। আর এই তো চলে এসেছে, সরো পঞ্চা, তাড়াতাড়ি আয়। বাবারে, দেখি দেখি দেখি, উলু দে তোরা, উলু দে। এই তো আমরা বাড়িতে চলে এসেছি। নাও দিম্মার কাছে যাক। আমিও একটু দেখি। পুরো অভ্যেস চলে গেছে না। এ তো পুরো ছোট্ট কলি দিদি, দেখেছো সবাই কি সুন্দর আনন্দ করছে তোমার জন্য। তোমাকে তো তাড়াতাড়ি বড় হতে হবে নাকি, সবার সঙ্গে আনন্দ করতে হবে, আর মাকে জ্বালাতে হবে। মিতুল, এখন থেকে তো আশকারা দিও না, তারপর দেখবে বড় হয়ে এমন দুষ্টু হয়েছে না, সব থেকে বেশি তোমাকেই ওকে বকতে হচ্ছে। হ্যালো, হ্যাঁ বলছি, তোকে আমি জানাচ্ছি। কি হয়েছে ইন্দ্রবাবু, আবার কার কি হলো? দেখলি তো মিতুল মা, আমি বলেছিলাম এই বাড়িতে বেশিক্ষণ সুখ সয় না। কে ফোন করেছে বুড়ো ছেলে? গুগলি, সবসময় নেগেটিভ কথা কেন ভাবিস বলতো? সত্যি গুগলি? জাপান থেকে ফোন এসেছিল। জাপান থেকে? হ্যাঁ, জাপান থেকে। জাপান ইউনিভার্সিটি অফ আর্ট অ্যান্ড ক্রাফট থেকে ফোন করেছিল। কিন্তু কেন? মিতুল, তোমার হাতে বানানো মেমেন্টো দেখে ওখানকার ইউনিভার্সিটির লোক তোমাকে ইনভাইট করেছে। কি বলছো দাদা ভাই? জাপানের ইউনিভার্সিটি থেকে দিদিভাইকে ফোন করেছিল? এটা তো দারুণ খবর। এই সম্মান কেউ এত সহজে পায় না। দেখেছিস তোরা সবাই আমার নাতনি কেমন পয়মন্ত, বাড়িতে আসা মাত্রই একটা ভালো খবর নিয়ে এসেছে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি ওখানে গিয়ে করবোটা কি? মিতুল, এরকম কথা কেন বলছো? তুমি ওখানে থাকবে, ওদেরকে হাতে কাজ শেখাবে, আরে ওরা তোমাকে ফ্যাকাল্টি হিসেবে চাইছে। সত্যি? বিদেশে গিয়ে বাচ্চাদের শেখাবো? মিতুল মা, তুই বিদেশি ইউনিভার্সিটি টিচার হবি, তুই বিদেশিদের পড়াবি। আমি তো জাস্ট ভাবতে পারছি না, আমি তো ভীষণ খুশি হয়েছি। আমিও ভাবতে পারছি না, আমি বিদেশে গিয়ে বাচ্চাদের শেখাবো। আমি সত্যি ভাবতে পারছি না যে
ঘূর্ণি থেকে উঠে আসা একটা মেয়ের কপালে এত সুখ জুটবে আমার স্বপ্ন ছিল জানো। ওখানেই ওকে পড়াশোনা করাবি, আর তোরও একা একা লাগবে না, ভাই থাকবে ওখানে তোদের সাথে। গুগলি, তুই একদম ঠিক কথা বলেছিস, এটা তো মাথায় আসেনি। আচ্ছা আদর, জাপানে গিয়ে থাকতে তো কোনো প্রবলেম নেই তো? না না, এ তো দারুণ ব্যাপার। আমি এক পায়ে রাজি। কালকে বললে কালকেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়বে। তাহলে কথা হয়ে গেল, আদর আমাদের সাথে যাচ্ছি। তাহলে আমি একটা কাজ করি, আমি ওখানেই থেকে যাবো। কিন্তু দাদা ভাই, এদিকে বিজনেসের কি হবে? এই, তুই চিন্তা কেন করছিস? তোর বর আছে কি করতে? অর্ক আর গুগলি মিলে ঠিক সামলে নেবে। কিরে, পারবি না? একদম বুড়ো ছেলে, কোনো চিন্তা করতে হবে না তোমাকে। আর তাছাড়া সঞ্চয়ন তো আছে আমাদের সাথেই। আর গোয়েন্দাগিরির জন্য আমার বউ তো আছে। কি শুভ? মিতুল, দেখেছো তো, সবাই বলছে। আর মানা করো না, চলো আমি আর তুমি বিদেশ চলে যাই। বিয়ের পর থেকে আর আমরা একে অপরের সাথে সময় কাটালাম কোথায়? সবসময় তো বিপদ আপদ নিয়েই কেটে গেল সময়। এবার আমরা দুজনে মিলে একসাথে নিজেদের মতো করে সময় কাটাবো। ইচ্ছে তো আমারও হয়, কিন্তু আমার এই পরিবারটাকে ছেড়ে। পরিবারের সবাই এটাই চায় যে তুমি জাপানে যাও দিদি ভাই, আর তোমার নিজের ইচ্ছের জন্য বাকি সবার ইচ্ছের কোনো দাম দেবে না তুমি? সেটা নয় অলোকা, কিন্তু ওই তুমিও তো আমাকে বলেছিলে ওখানকার লোকেরা নাকি পোকামাকড় ভাজা খায়। মিতুল, আরে ওটা ব্যাংককে, জাপানে নয়। উফ, তুমিও না সত্যি এর জন্য তুমি না করছো। আচ্ছা, তুমি আমি মিলে ওখানে ফিশ সুশি খাবো। কি হলো, রাজি তো? রাজি তো? বেশ। জানিস আমি বুঝতে পারিনি, একটু ভালো করে ক্লিয়ার করে বল না। এদিকে বলছি। আরে বাবা, তোমাদের ব্যাপারটা কি বলো তো? হয়েছেটা কি? বারে বারে খালি বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছো, কি ব্যাপার? হ্যাঁ ও মা, বারে বারে কোথায়? আজকেটা তো মা মা বললো। পিসিমণি, কি হয়েছে? কি হয়েছে পিসিমণি? কি ব্যাপার বলো তো? এই তো কদিন আগে তারাপীঠ থেকে পুজো দিয়ে আবার চাকলা, মানে কি বলছিস বলতো? আরে তুই বুঝতে পারছিস না? পাচ্ছি না। আরে তারাপীঠটা তো গিয়েছিলি গুগলির জন্য, পুজো দিয়ে এসেছিস তাই না? আর এখন তোরা জাপানে যাচ্ছিস, সেটা জন্য পুজো দিবি না? কিন্তু চাকলাটা তো অনেকটা দূর, যেতে আসতেই তো রাত হয়ে যাবে। হলে হবে, তোমরা থেকেই বা কি করবে দিদি ভাই? কিন্তু পিসিমণি, এদিকে তো অনেক কাজ পড়ে আছে। মিতুল মা, কি কাজ বাকি আছে? ব্যাগই না গোছাতে হবে, আমি গুছিয়ে দেবো। আর আমি আদরকে বলে দেবো কোন ব্যাগে কি আছে। তোরা পুজোটা দিয়ে আয় না। দেখেছো কি বলবো? যাও মিতুল, আবার অফিস টাইম শুরু হয়ে যাবে, তখন কিন্তু জ্যামে পড়ে যাবে। কি বলবো? ব্যাগও দিয়ে দিচ্ছে আবার। এবার না গেলে ধাক্কা দিয়ে বার করে দেবে। কি বাবা, কি রে, যাও দাঁড়িয়ে পড়লি? যা না, দেরি হয়ে যাচ্ছে তো। যা, যাচ্ছি তো। ইন্দ্র যা না, তাড়াতাড়ি যাকে নিয়ে চলো। যা। দিদি ভাই ভালো হয়েছে, আমার বলে দিলাম কি চাইছে ভগবান। সবাইকে দেখে রেখো কিন্তু। মিতুল দিদি, নিজের খেয়াল রেখো বুঝলে? ওই পোকামাকড় ভাজা কিন্তু খেয়ে না। সাবধানে যাস ভাই। আচ্ছা, তোমরা সবাই যদি এরকম কান্নাকাটি করো, আমি যাই কি করে বলো তো? অলোকা, অলি দিদি, পিসিমণি, কেউ কান্নাকাটি করবে না। আর সাবধানে থাকিস ওখানে। অলোকা, দিদি ভাই, আমার কান্নাকাটি নয়, দেখি দেখি চোখটা, একদম কান্নাকাটি নয়। আমি ফোন করবো তো, প্রত্যেক দিন ফোনে কথা বলবো। হ্যাঁ, আসি তো।